আমার নিজের কাছেই যখন আমি মহাসড়কের ম্যাপগুলো দেখছিলাম এবং বরিশালকে এত গুরুত্বপূর্ণ একটা বিভাগীয় নগর হিসাবে দেখছিলাম, অথচ দেখলাম যে রেল লাইন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের হাইওয়ে, সেটা ঢাকা থেকে এসে ভাঙ্গাতে এসে ভেঙে গেছে, আর কোথাও যাওয়ার কিছু নেই। আর সবই তো মানে এত দূর এত ভালো করে ভাঙ্গাতে এসে কেন শেষ হয়ে গেল? কোথাও যেতে হবে তো আমার আমি ভাবলাম যে সবচেয়ে আগে যাওয়া উচিত সেখান থেকে বরিশালে। কাজেই যে প্রকল্পটার কথা বলেছি সেটা হলো ফরিদপুর, ভাঙ্গা, বরিশাল, কুয়াকাটা, এটাকে 4 লেনের 4 লেন এবং পাশে আরও জায়গা থাকবে 6 লেন যাতে করা যায়, বা অন্তত যাকে বলে যে রাস্তার কি বলে যেন একটা, যাই হোক, যেখান দিয়ে অটো রিক্সা টিক্সা অন্তত চলছে, হ্যাঁ, সেই প্রকল্পটা পাশ করা হয়েছে। তো এটা অনেক দিন ধরে পড়েছিল। আমি আশা করি যে এটা আপনাদের বহুদিনের একটা দাবি ছিল এবং সেটা পূরণ হয়েছে। আমি আসার পথে শুধু ভাবছিলাম যে আসলে অনেক বেশি গাছ কাটতে হবে কিনা, যেটা আমরা পছন্দ করি না, পরিবেশের জন্য ক্ষতি হয়। সৌভাগ্যক্রমে দেখলাম যে যশোর রোডে যত দুই পাশে একদম বড় বড় শতবর্ষী গাছ ছিল, এখানে এই রাস্তাটাতে এত নাই। কিছু কিছু গাছ তো হয়েই যায়, আমি লক্ষ্য করছিলাম শুধু গাছগুলোর দিকে। আর 4 লেনের হলে আসলে কত কাটাকাটি করতে হবে, ভূমি অধিগ্রহণ করতে হবে, সেটা কি মানুষের বসত বাটি খুব পড়ে কিনা। সৌভাগ্যক্রমে আমি দেখলাম, এবং আসার পথে আমি এখানকার ইয়েকে জিজ্ঞেস করলাম, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়েজের সাথে পথে দেখা হলো যে আসলে সেই দিক থেকে এই রাস্তাটা তৈরি করা অত বেশি ঘরবাড়ি নষ্ট করতে হবে না, এবং অত গাছও, বড় বড় শতবর্ষী গাছও কাটতে হবে না। দ্বিতীয় আরেকটি কথা আমার মনে হয়েছিল যে আমরা প্রকল্প করার সময় একটা জিনিস, আমরা তো সামাজিক নিরাপত্তার অনেক প্রকল্প আছে, যেগুলো হলো যে অনেক দুস্থ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এই ধরনের অনেকগুলো, যেগুলা দারিদ্র নিরসনের জন্য, সামাজিক নিরাপত্তার জন্য যেসব প্রকল্প, এই প্রকল্পগুলোতে আমরা জানি যে যারা সুবিধাভোগী, যারা সুবিধাটা পায়, তার মধ্যে অনেকেই আছে যারা আসলে সুবিধা পাওয়ার যোগ্য না। অনেকে আছে বেনামি, নাই, অথচ টাকা উত্তোলন করা হচ্ছে। অনেকে আছে রাজনৈতিকভাবে তাদেরকে আনা হয়েছে, আসলে তারা ওখানে ওইটা পাওয়ার যোগ্য না। কিন্তু বা অন্য দিক থেকে এটা জানি যে যদি নির্বাচিত সরকারের যিনি জনপ্রতিনিধি, তিনি যদি একদমই নিয়মানুগভাবে না করেন, কিছু অনিয়ম করেন, তার ফলেই তো এগুলো হয়। আবার এর বিকল্প কিছু নেই। আমরা ভাবছিলাম কি করে আসলেই বা যারা এগুলো ভাতা পাওয়ার যোগ্য না তাদেরকে বাদ দেওয়া যায়। প্রায় 40-50% তাহলে বাদ পড়ে যাবে। তাহলে বাকি যারা থাকে তাদেরকে আমরা একই বাজেটে দ্বিগুণ ভাতা দিতে পারতাম, এবং তাতে দারিদ্র কমার অনেক সুবিধা হতো। কিন্তু একটা ঠিক যে যা স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধি যিনি এমপি, তাদেরই তো এই দায়িত্ব এগুলো বাছাই করা। সেটা যদি সুশাসিত সরকার না হয়, গণতান্ত্রিক সরকার না হয়, তাহলে যেমন এতে ব্যত্যয় হয়, যেমন এখন অনেক, যা বললাম যে অনেক ব্যত্যয় আছে এই কর্মসূচিগুলোতে। আবার আমার এটাও মনে হয়েছিল যে আমরা যদি এই কারা পাবে না এই সুবিধা, এটা যদি আসলেই একটা ভালো লিস্ট বানাতে চাই, তাহলে একটা ভালো, যোগ্য, সৎ
জনপ্রতিনিধির বিকল্প নাই। কার কাছে কে করবে? এই বা জেলা প্রশাসক উনি তো স্থানীয় লোক চেনেন না, বা স্থানীয় ইউএমএ আছে, টিএনএ আছে। আবার যদি এনজিওদের কাছে দেওয়া হয়, তাদেরও তাদের নিজস্ব লোক থাকতে পারে, তারা তো সরকারি না, এটা তো সরকারি অর্থ। কাজেই এটা আমার মনে হয়েছিল তখন যে একটা স্থানীয় প্রতিনিধিত্বমূলক স্থানীয় সরকার এবং গণপ্রতিনিধিত্ব, সৎ যোগ্য জনপ্রতিনিধির একটা গণতান্ত্রিক সরকারে এটার বিকল্প কিছু হতে পারে না। এই জন্যই আমি বলেছিলাম আমরা একটা অ্যাক্সিডেন্টাল সরকারের অ্যাক্সিডেন্টাল উপদেষ্টা বলেই আমি তো এই কাজটা করতে পারছি না আসলে। আর ওদের বক্তব্য শুনে আমি আরেকটা কথা বলে দিই। আরেকটা যেটা আমার আসার পথে মনে হয়েছিল যে এই দুটোই আমার মনে হয়েছিল যে উপকার স্থানীয় একটা একটা ব্রিজও আমরা পাস করেছি। এটা বড় প্রকল্প না। আরেকটা যেটা আমার আরেকটা এই যে স্থানীয় যেসব প্রকল্প এগুলো এলজিইডি করে, যেমন মহাসড়ক ছাড়া স্থানীয় সড়ক, স্থানীয় পুল, তারপর অন্যান্য সুযোগ সুবিধা, এগুলোতে আবারও যে এটা উপর থেকে পরিকল্পনা কমিশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর থেকে বিদেশি কনসালটেন্ট বা কনসালটেন্টের একটা পরিকল্পনা করে দিয়ে গেল, এতে দেখা গেল আসল সুবিধা পাওয়া যায় না। আসল সুবিধা পেতে হলে স্থানীয় যারা উপকারভোগী তাদের সাথে যদি কনসালটেশন না করা হয়, তাদের সাথে আলাপ আলোচনা না করে যদি ওই প্রকল্পগুলোকে নকশা ডিজাইন না করা হয়, তাহলে পরে দেখা যায় যে যত খরচই করি না কেন, যত আধুনিক প্রকল্পই তৈরি করি না কেন, এটা আসলে মানুষের যাদের জন্য করা হয়েছে সেই স্থানীয় মানুষের কাজে আসে না। অনেক সময় একটা রাস্তা বানালাম, দেখা গেল ওই রাস্তার পরিবর্তে বন্যার আরও পানি জমছে, কারণ এটা স্থানীয় মানুষের যে জ্ঞান ওই জায়গা সম্বন্ধে সেটা তো বাইরের কনসালটেন্ট এসে করতে পারে না। এখানেও একটা ভালো মানে জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় সরকারের কোনো বিকল্প নাই, যেটা এই মুহূর্তে নাই বা কাজ করছে না ভালোভাবে। এই হলো। আর তৃতীয় আমার মনে হয়েছিল যে এটা আপনাদের জন্য ভালো খবর না, সেটা হলো যে আমাদের কাছে অনেকগুলো প্রকল্প আছে, এখন আমরা এগুলো দিতে পারি। কিছু প্রকল্প পাস হয়ে গেছে, শুধু কোন কোন শহরগুলোকে অন্তর্ভুক্ত করব সেটা নিয়ে আলাপ হয়েছিল। এটা হলো জলবায়ু, এটা হলো একটা ইউনাইটেড নেশনসের জাতিসংঘের একটা জলবায়ু, আমরা তো পরিবেশ এবং জলবায়ুতে খুব ভুক্তভোগী একটা দেশ, জলবায়ুর পরিবর্তনের ফলে যা হচ্ছে। এর ভুক্তভোগী দেশ হিসাবে আমাদের অনেক বিদেশের সহায়তা আমাদের আছে। সেটাতে কতগুলো প্রকল্প আছে যেগুলো এখন আছে, এগুলো পাস হয়ে গেছে। এখন আমার কাজ হলো, যেমন একটা প্রকল্প হলো যেগুলো ঢাকার বাইরের শহরগুলো, এগুলোকে আরও বসবাস উপযোগী করা, এগুলো নাগরিক সুবিধা বৃদ্ধি করা, এবং আসলে যেই কারণে জলবায়ুর কথা বলা হয়, এগুলোকে পরিবেশ বান্ধব এবং জলবায়ু টেকসই বলা হয় এটাকে, রেজিলিয়েন্ট শহর হিসেবে কি করে বানানো যায়, কি করে পরিবেশ দূষণ কমানো যায়, কি করে নদীগুলোকে আরও পরিষ্কার করা যায়, রাস্তাঘাট আরও নিষ্কাশন আরও ভালো করা যায়। এটা করতে গিয়ে আমার মাথায় ছিল, বা বরিশাল তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, কাজেই এটাকেও অন্তর্ভুক্ত করি না কেন। আমরা এখন বাছাই করছি কোনগুলো সারা বাংলাদেশে 30-40টার মতো প্রত্যেক পর্যায়ের, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এবং উপজেলার যেগুলো এখনও মিউনিসিপ্যালিটি হয়নি সেরকমও ছোট কতগুলো, এগুলো বাছাই করে নিতে হবে।
বরিশাল আমার ধারণা নেব ভাবছিলাম, আসার পথে যতদূর এসেছি দেখেছি বরিশাল তো অত্যন্ত আমার আমার আমি আমি এর আগে ময়মনসিংহ গিয়ে দেখেছি কীরকম নোংরা বিশৃঙ্খল হয়েছিল। বরিশালে যতদূর এসেছি আমি তো দেখেছি পরিষ্কার পথঘাট, কি সুন্দরভাবে সাজানো, মাঝখানে আইল্যান্ড, কোথাও আমি ময়লা দেখলাম না। কাজে আমার মনে হলো বরিশালকে এর মধ্যে নেওয়া ঠিক না, বরিশাল ঠিকই আছে। বরিশাল তো প্রাচ্যের ভেনিস হতে পারত। আমরা খালগুলোকে অবহেলা করেছি। খালগুলোকে শুধু অবহেলা করাতে যে সেচের ক্ষতি হয়েছে তা না, আমরা ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে পারছি না। এবং যত গভীরে নলকূপ যাচ্ছে, আমি জানি সব অঞ্চলেই বাংলাদেশে, কিন্তু এই অঞ্চলেও ভূপৃষ্ঠের অনেক নিচে চলে যাচ্ছে। যে কোনোভাবেই হোক আমাদেরকে পানি সংরক্ষণ করতে হবে বা পানি পরিশোধন করতে হবে। আমি জানি যে একটা পরিশোধন প্ল্যান্ট এটা অর্ধেক হয়ে নষ্ট হয়ে পড়ে আছে, সেটাও একটা প্রকল্প আছে। সেটা পুনরুজ্জীবিত করা যদি আমাদের খরচের দিক থেকে, খরচ আর কস্ট বেনিফিট বলি আমরা, লাভ ক্ষতির দিক থেকে আমরা এটা মূল্যায়ন করে দেখব যে পানির সমস্যার কোন দিক দিয়ে গেলে ভালো হয়। কিন্তু এটা অনস্বীকার্য যে ভূপৃষ্ঠের পানি আরও ব্যবহার করতে হবে। অনেকগুলো কথার মধ্যে সন্ধ্যা নদীর সেতুর কথা বলা হয়েছে। এগুলো তো যেই মহাসড়ক তৈরির প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে বরিশালে যাতে বাইপাস হয় সেটা আমি দেখব সেই ডিজাইনে। এটা একটু নোট করে রেখো, আমি বলে দেব। আর সন্ধ্যা নদীর সেতু আর আরেকটা নদীও পাশাপাশি আছে, আমি আসার সময় লক্ষ্য করেছি সবই। দুটো সেতু আবার তৈরি করতে হবে, 4 লেন 6 লেন করতে হলে তো সেতু লাগবেই। এবং সন্ধ্যা নদীটি আরও নাম আছে, কিন্তু এই সন্ধ্যা নদীর নাম আমি অনেক শুনেছি। আপনাদের কাছেও আমার একটা কমপ্লেইন্ট আছে, সেটা যতগুলো বলেছেন সবই ঠিক আছে, কিন্তু জীবনানন্দ দাশকে নিয়ে তার যে একটা পৈতৃক বাড়ি আছে, এটা বেদখল হয়ে তারপর কেউ থেকে আপনারা কেন জীবনানন্দ দাশের স্মৃতিতে একটা পাঠাগার বা একটা কিছু করতে পারলেন না? বা এত সংস্কৃতি সমৃদ্ধ একটা শহরে যে জীবনানন্দ দাশকে দেখে কথাই মনে করে আমরা বরিশালকে মনে করি, ধানসিঁড়ি নদী বা কোথায় গেল, সেই নদীও তো আর খুঁজে পাচ্ছি না। কীর্তন খোলার কথা শুনেছি, কিন্তু ধানসিঁড়ি কোথায় তা আর বুঝতে পারছি না, হয়তো মজে গেছে। আর আমার অনেক সহপাঠী খুব ভালো, তখনকার দিনে আমার সময়ে সবচেয়ে ভালো এসএসসি এইচএসসিতে রেজাল্ট কারা করতো? সব জেলা স্কুলগুলো থেকে, এবং বরিশাল জেলা স্কুল থেকে আমার সহপাঠী আছে যারা বোর্ডে প্রথম হয়েছে। আমার ছাত্রদের মধ্যেও আছে কেউ কেউ যারা বোর্ডে প্রথম হয়েছে। সেই জেলা স্কুলের ভবনটার আমি ছবি দেখেছিলাম পুরানো কালে ব্রিটিশ আমলের। এই 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 ভবনটা সংরক্ষণ না করে আপনারা নষ্ট করতে দিলেন কেন? দিয়ে তারপর একটা নতুন বিল্ডিং বানালেন, যেটা আমি একটু দেখেছি, ইচ্ছা করে দেখেছি, দেখে খুব ভালো মনে হলো না। অত সুন্দর একটা চারকোনা ধরনের চারপাশে গাছওয়ালা একটা জায়গা সংরক্ষণ করে দরকার হলে অন্য জায়গায় পাশে একটা স্কুলের আরো ভবন বানানো যেত, কিন্তু ওটাকে সংরক্ষণ যেটা মনে রাখবেন যে কোনো শহর নতুন চাকচিক্যপূর্ণ বিল্ডিং বানিয়েই ভালো হয় না। সবচেয়ে বড় কথা হলো সংরক্ষণ করা। প্রত্যেকটা শহরের ঐতিহ্য আছে, প্রত্যেকটা শহরকে চেনে তাদের কিছু ল্যান্ডমার্ক দিয়ে। সেই ল্যান্ডমার্কগুলোর মধ্যে আপনাদের ওই জেলা স্কুলটা ছিল, বিএম কলেজও আছে, একটা চার্চ আছে, আমি চার্চের নাম জানি না, যেখানে দেশমান টুটু যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এটা অনেকেই জানে না। নেলসন ম্যান্ডেলার পরে যার স্থান সেখানে দক্ষিণ আফ্রিকায়, তিনি কিন্তু এখানে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এখানে ডেসমন্ড টুটুর জন্মস্থান এই চার্চে। হ্যাঁ, অনেকেই জানে না, বরিশালবাসীরাও জানে না। আপনারা ভোলা বরিশাল, এটা তো বহুদিন ধরে হয়েছে।
মেগা প্রকল্প, আমরা মেগা প্রকল্প পরবর্তী সরকারের উপর এটাকে প্রকল্পটা গ্রহণ করে চাপিয়ে দিতে চাই না, কিন্তু এই প্রকল্পটার প্রয়োজনীয়তা আমরা জানি এবং সেই সঙ্গে বরিশালে যে অনেক গ্যাসের সম্ভাবনা আছে, সম্ভাবনা শুধু নাই, পাওয়াও গেছে, সেটাও আমরা জানি। ইতিমধ্যে কিন্তু আমরা শুধু বরিশাল না, এতদিন ধরে কোনো না কোনো কারণে সারা বাংলাদেশে যেসব জায়গায় গ্যাস পাওয়া যেত, ভোলা তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য জায়গা, সিলেট অঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল, এগুলোর গ্যাস ফিল্ডগুলো যেখানে প্রায় 90% চান্স আছে খুব খুললেই গ্যাস পাওয়া যাবে, এতদিন ধরে সেগুলাকে অবহেলা করে আমরা এলএনজি আমদানি করেছি, তারপর ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি, প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে অনেক টাকা খরচ করেছি। কিন্তু এতদিনে যদি এই গ্যাসগুলো উত্তোলন সম্ভব হতো, তাহলে কিন্তু আজকে গ্যাসের অভাব হতো না, আর বিদ্যুতের শাট আউট হতো না। কিন্তু এখন আমরা এসে, কারণ গ্যাস ফিল্ড একটা অনুসন্ধান করতে গেলে আবার থার্ড পার্টি অনেক প্রক্রিয়া আছে আইনগত, আমরা সেই লিগ্যাল ইমিউনিটি আর নিতে চাই না। আমরা আইনের প্রক্রিয়াতেই অনেকগুলো গ্যাস ফিল্ডের জন্য নতুন করে প্রকল্প শুরু করে দিয়েছি, অনুসন্ধান শুরু করে দিয়েছি। তার মধ্যে ভোলার গ্যাস ফিল্ড আছে, যেখানে একটা গ্যাস ফিল্ডে পাওয়াই গেছে, সেখানে যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে যাতে ওই গ্যাসটা উত্তোলন করা যায়। আরও কিছু গ্যাস ফিল্ড আছে যেখানে বিভিন্ন পর্যায়ে আছে, সেগুলোর জন্য প্রকল্প বাস্তব আমরা পাশ করে দিয়েছি, সেগুলোতে কাজ শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো যে ভোলা, বরিশালকে তো আমি আগেই বলেছি একটা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এটাকে একটা হাব তৈরি করা উচিত। কিন্তু সেটার জন্য যোগাযোগ ব্যবস্থা এখন হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস না পাওয়া, এই গ্যাসটা যদি এই অঞ্চলের জন্য ব্যবহার করা যায়, তাহলে কিন্তু এটা আরও বেশি শিল্প সমৃদ্ধ হতে পারে। শিল্প সমৃদ্ধ হতে গেলে মনে রাখবেন যে পরিবেশের ক্ষতি না করে যতদূর পারা যায় শিল্প সমৃদ্ধ হওয়া, এটা হলে ভোলার জনসংখ্যা আর কমবে না, ভোলার বেকারত্ব কমবে, ভোলাতে যারা এখানকার অধিবাসী এখানেই যাতে শিক্ষিত যুবকরা, প্রশিক্ষণেরও একটা সমস্যা আছে যেটার কথা একজনে বলেছে, কারিগরি শিক্ষার মান উন্নয়ন করা খুবই দরকার, শুধু বরিশাল না সারা দেশেই। এবং বরিশালকে, যেটা বরিশালের সমস্যা সেটা হলো এখানে শিল্প তো গড়ে ওঠেনি একদিকে, আরেকদিকে এক সময় বরিশাল ছিল বাংলাদেশের শস্য ভাণ্ডার, এবং বরিশালের বালাম চাল, একমাত্র বালাম চাল, আমন চাল, সেই চালই সারা বাংলাদেশে সরবরাহ হতো। এখন তো আর আমন ধানের সেই বপন করা আমন ধানের যুগ নেই, এখন সবই হয়েছে রোপা, বোরো ধান, উচ্চ ফলনশীল ধান। সেগুলোর জন্য যেই সেচ প্রকল্প দরকার, যে খাল দরকার, সেগুলো বরিশালে উন্নত মানে করা হয়নি। আমি আপনাদের সাথে একমত যে বরিশালের খালগুলোর পুনরুদ্ধার দরকার, এবং এগুলো দিয়ে সেচের অনেক সমস্যার সমাধান হবে, এবং বরিশাল অঞ্চলের কৃষির অনেকাংশ সমস্যা সমাধান হবে। ভোলা বরিশাল যেই প্রকল্পটা, এটা মেগা প্রকল্প হবে, অত্যন্ত বড় প্রকল্প হবে যদি করতেই হয়, এবং এটার সাথে যদি লক্ষ্মীপুর চট্টগ্রামের সাথে করিডোর বানাতে হয় তাহলে তো আরও মেগা প্রকল্প হবে। এবং সেটা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী সরকারের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি না যে কোনভাবে কি নকশা হবে, কিন্তু এটা নকশা নিয়ে আমরা কাজ করছি, এবং সম্ভাব্য কারা সহজ শর্তে ঋণ দিতে পারে, জাপান না কোরিয়া, সেটা নিয়েও আমরা নেগোশিয়েট করছি। এবং একটা নকশা আছে, কিন্তু আমরা এটাকে, আপনাদেরকে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমরা এটাকে একদম প্রকল্প হিসাবে এখন পাশ করতে চাই না, কারণ আমরা নীতিগতভাবে আগেই বলেছিলাম যে মাতারবাড়ি প্রকল্পই একমাত্র বড় প্রকল্প আমরা
যেহেতু স্ট্র্যাটেজিক্যালি এখনই নিতে হতো, নিয়ে ফেলেছি। কিন্তু আমরা তো বড় বড় প্রকল্প নিয়ে আগের সরকারের মতো এখন আমরা নেব, আবার পরের সরকারের উপর সব দায় চাপিয়ে দেবো, ঋণ নির্ভর প্রকল্প, সেটা আমরা করতে চাচ্ছি না। কারণ বড় প্রকল্প নেওয়া উচিত, কিন্তু সেগুলোর মধ্যে অগ্রাধিকার বিবেচনা করা দরকার, নকশা ভালো হতে হবে। আমরা এখন যেই প্রকল্পগুলো নিয়ে ঠেকে আছি সেগুলোতে হয়তো প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সেগুলো মনোযোগ দিয়ে করা হয়নি, সেটার টাকার অনেক অপব্যবহার হয়েছে, সেটা নকশা ত্রুটিপূর্ণ ছিল অনেকগুলো প্রকল্প, এবং সেগুলোকে আবার আমাদের এই প্রকল্পগুলো নিয়ে আমরা কি গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। ঢাকা র্যাপিড ট্রানজিট বলে একটা প্রকল্প আছে, সেটাও এই ধরনের একটা প্রকল্প। এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। এই জন্য বড় প্রকল্প আর হাতে নেব না, কিন্তু এই ভোলা বরিশাল প্রকল্পের জন্য সম্ভাব্য অর্থায়নের জন্য আমরা খোঁজ খবর নিচ্ছি, এবং এটা আমরা পেলে তো পরবর্তী সরকার এটা ব্যবহার করতে পারবে, এবং প্রকল্পটার কিছুটা নকশাও আমরা করে যাওয়ার চেষ্টা করছি। এটা এই কারণে দরকার যে ভোলাতে নিশ্চিতভাবে আমরা এখন যে কূপ খননের প্রকল্পগুলো নিয়েছি তাতে ভোলাতে অনেক গ্যাস পাওয়া যাবে। এই গ্যাসের জন্য একটা যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, তাহলে শুধু যে যোগাযোগের জন্য তা না, শুধু যে বরিশালকে একটা হাব বানানো হবে সেজন্য না, গ্যাস আনার জন্য এটার খুব প্রয়োজন হবে। এই যে কলেজগুলোর কথা বলেছেন, হাসপাতাল, আপনাদের হাসপাতাল আছে একটা, এটার অলরেডি একটা প্রকল্প আছে আমি জানি। হাসপাতালটা অনেক যন্ত্রপাতি নাই, এবং অনেকগুলো ইউনিট বন্ধ হয়ে আছে। এই হাসপাতালটা জরুরি ভিত্তিতে এই হাসপাতালের একটা প্রকল্প, এটা একটা প্রকল্প কোনো এক পর্যায়ে আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এটা একটা অগ্রাধিকার থাকা উচিত বলে আমি মনে রাখি, আমি মনে করব। আপনাদের এর সাথে ইকোনমিক জোন, আমাদের দেশে আমরা এই কিছুদিন আগেই আমরা এ নিয়ে বসেছিলাম প্রধান উপদেষ্টাকে নিয়ে। আমাদের এখানে ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, যেগুলো 7-8টা আছে। এগুলো সবগুলোই খুব কার্যকর, এবং সবগুলোই যতদূর ক্যাপাসিটি আছে সব ক্যাপাসিটি প্রায় পূর্ণ হয়ে গেছে। কাজেই যদি করতেই হয় একটা ইপিজেড যদি করা যায় সেটা ভালো হবে। কিন্তু স্পেশাল ইকোনমিক জোন এটা 50টার মতো পাবলিক সেক্টরে দেওয়া হয়েছিল, 50টার মতো প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছিল। দেখা গেল যে এগুলো জমিগুলো পড়ে আছে, অনেক জমি পড়ে আছে, কোনো কাজ হয়নি। সুযোগ সুবিধা কিছু দেওয়া হয়েছে, কিন্তু কোনো ইন্ডাস্ট্রি স্থাপিত হয়নি। আমরা বরং ওই স্পেশাল ইকোনমিক জোনগুলোর গত মিটিংয়ে 10টা নাকচ করে দিয়েছি, কারণ এগুলোকে দরকার হলে এক্সপোর্ট প্রসেসিং জোন করব বা অন্য কোনো কিছু কাজে লাগাবো। কারণ জমি তো আমাদের দেশে প্রচণ্ড দরকারি। এটা মনে রাখবেন যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি অভাব হলো জমির। এবং এই যে হাইওয়েগুলো বানাতে যাচ্ছি, সেখানে উপদেষ্টা পরিষদে আপনাদের এই হাইওয়েটা বানানোর সময়ও আমি যখন বলছিলাম যে এটা অত্যন্ত প্রয়োজন, তখনও কিন্তু এটা নিয়ে বলা হয়েছিল যে কত জমি নষ্ট হবে, কতগুলো গাছ কাটা যাবে। কিন্তু আমার বলতে হয়েছে যুক্তি দিয়ে যে অন্তত এই হাইওয়েটা আমরা বাদ দিতে পারবো না। এটাতে যতদূর জমি যায় তার থেকে অনেক বেশি লাভ হবে বরিশালকে একটা কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। আমি মনে করি যে সাংস্কৃতিক দিক থেকে বরিশাল যেহেতু জীবনানন্দ দাশের জায়গা, এটাকে আপনারা যারা সংস্কৃতিকর্মী, কবি সাহিত্যিক আছেন, সংবাদকর্মী আছেন, আমি আশা করব যে আপনাদের যেই সব সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আছে এগুলাকে ব্যবহার করে আরেকটু সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হতে পারলে এটা বরিশাল নগর হিসাবে ভালো হবে।